এটা হচ্ছে সেই বাথরুমের পিছনটা, আর এই দিক দিয়ে, আর এটা হচ্ছে সেই লাইন পার। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা অনেকেই গতকালের ঘটনায় জিজ্ঞাসা করেছো দিদিভাই তুমি জি বাংলায় কি কাজ করো। আমি জি বাংলায় অনেক সিরিয়ালে শ্যুট করেছি। দেন তোমাদেরকে আমি একদিন লাইভ করব। লাইভে এসে আমি আমার ফোন থেকে আমার যেগুলো ফোনে শেয়ার করা আছে আমি সেখান থেকে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো আজকে সোজা যাব ঘটনায়। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে। আর হ্যাঁ, তোমরা ভূত সত্যি চ্যানেলটা খুব ভালো রেসপন্স করছো, সবাই কমেন্টস করছো, শেয়ার করছো, লাইক করছো। আমি চাইবো আমার আরও একটা চ্যানেল রয়েছে, যেই চ্যানেলটা আমি ভূত সত্যিতে বলেছিলাম, অনেকে আমাকে লিঙ্ক চেয়েছো। আমি ভূত সত্যিতে কমিউনিটি দিয়েছি, ওখানে লিঙ্কটা শেয়ার করেছি। দেন আজকের ঘটনায় আমার সেই পুরনো চ্যানেলটা পড়ে থাকা একটা চ্যানেল, সেই চ্যানেলটা আমি একদম সময় করে উঠতে পারছি না বলে চালাতে পারছি না। ওই চ্যানেলের লিঙ্কটা তোমাদের দেব। কারণ কেন বলছি, পুজোর সময় যেহেতু দুটো ভূতের চ্যানেল, তো সেখানে পুজোয় মার্কেটিং, ঘুরতে যাওয়া, প্যান্ডেল হপিং, সেগুলো তোমাদের আমি শেয়ার করতে পারবো না, কেন ক্যাটাগরিটা আলাদা। যে ওখানে আমি শর্টস ভিডিও তোমাদের জন্য দিই, তো সেই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো। তোমরা যদি বলো তাহলে ওখানে আমি পুরো ছোট ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কখন মার্কেটিং যাচ্ছি, কি মার্কেটিং করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছু যদি তোমরা চাও, তো তোমরা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকে ঘটনায় যাব। আজকে কিন্তু ঘটনা আছে দুখানা। তবে প্রথম যে ঘটনাটা আমি বলবো, সেই ঘটনাটা কিন্তু রীতিমতো ফুটেজ আছে। প্রুফ হিসাবে তোমাদের যে আজকে বোন ঘটনা পাঠিয়েছে, আমার যারা নিয়মিত দর্শক বন্ধু তারা জানে যে আমি সব সময় বলি যদি তোমাদের সম্ভব হয় তোমরা আমাকে ফুটেজ শেয়ার করো। তো ফুটেজ আছে, আজকে ফুটেজ সহকারে ঘটনা শেয়ার করব। তাহলে চলো আর কথা বাড়াবো না। সবাই তো লাইক করেই দিয়েছো অলরেডি, জানি আমি। ঘটনাটা আসে হচ্ছে চাকদা থেকে। বেশ কয়েকদিন আগে ঘটনাটা আমাকে বোন শেয়ার করে, কিন্তু আজকে ঘটনাটা তোমাদেরকে আমি শোনাচ্ছি। বোন বলে 2005 সালটা ছিল পয়লা বৈশাখ, যেদিন আমাদের পয়লা বৈশাখ হয়, বাংলার নববর্ষ, সেই দিন ঘটনাটা ঘটে 2005 সালে। তখন কিন্তু আমাদের যে বোন ঘটনাটা পাঠায় তার মায়ের সাথে ঘটনাটা ঘটে। বলছে দিদিভাই আমার মা আর আমার ছোট মামা সেদিনকে বাড়িতে একা ছিল, আর একা থাকারকালীন মা যায় মাসির বাড়ি, ঠিক আছে, বেহালা। তো বলছে আমার মা রাতের বেলা খুব পেটে যন্ত্রণা করে, আর আমার যে ছোট মামা, মামারও পেটে রাতের বেলা যন্ত্রণা করছে, আর যে মেজো মামা সে হচ্ছে পাশের রুমে শুয়ে রয়েছে। বলছে পেটে এত ব্যথা করছে, রাত তখন প্রায় 2-2:30 বাজে। হঠাৎ করে বাথরুম যাওয়ার দরকার হয়। রাত 11টা থেকে কিন্তু পেটে ব্যথাটা শুরু হয়। বলছে আমার যে মায়েরও পেটে ব্যথা করছে, মা বাথরুমে যাবে, তো তখন মা আর যেটুকুনি ছোটো মামা একসাথে শুয়েছে। তো বলছে যে ভাই উঠবি, আমি একটু বাথরুমে যাব। তো ভাই তখন বলছে যে আমিও যাব। দুজনেরই পেটে ব্যথা করছে 11টা দিয়ে। তো বলছে ঠিক আছে তাহলে চল, তুই উঠোনে দাঁড়া, আমি যাচ্ছি বাথরুমে। আমি বাথরুম থেকে বেরিয়ে আসলে বাথরুমে তুই যাবি। তখন ছোট মামা বলছে ঠিক আছে। বোন বলছে দিদি ভাই আমার যে মা বাথরুমের ভিতর যায়, বাথরুমে যখন যায় তখন শুনতে পাচ্ছে একটা ফিস 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 করে নাকে নাকে মহিলার গলায় কথা বলা। তারপর কিছুটা সময়ের পর পায়ের নুপুরের শব্দ, আর মহিলারই নাকে নাকে মানে নেকি কণ্ঠে যেটা হাসি বলে না, ওরকম একটা হাসির শব্দ শুনতে পায়। ফুটেজ পাঠায় বাথরুমটা, যেই বাথরুম থেকে আমাদের বোনের মা আওয়াজগুলো শোনে। আর বোনের বাড়িটা মানে অন্য জায়গায়, কিন্তু মামার বাড়িটা যেখানে মা ছিল সেই দিনকে একদম চাকদা রেল লাইনের একদম ধারে, রেল লাইনের ধারে। তো বলছে দিদিভাই আমাদের ওখানে মামার বাড়িতে অনেক রেল লাইনের ধার দিয়ে না বড় বড় সব বাড়ি, বড় বড় বাড়ি। বলছে আমার যে মামার বাড়ি বেশ বড়, কিন্তু বাথরুমটা হচ্ছে রেল লাইনের ধারে। আর যে বাথরুমে রাত বলো 2-2:30 সময় ট্রেন তো চলে না, আর রেল লাইনের ধার
ওইখান থেকে রাতের বেলা মানুষও যাওয়া আসা করে না, পাশে পাশে বাড়ি আছে, অত রাতের বেলা ওই বাথরুমের ওখানে রেল লাইনের পাড়ে এসে ওরকম নাকে নাকে কেই বা কথা বলবে, ফিস ফিস করে কি বলছে সেটা কিন্তু শোনা বড় দায়। বুঝতে পারছে না ভাষা, কিন্তু আবার শুনতে পাচ্ছে কেউ ফিস ফিস করে নাকে নাকে কথা বলছে, আর পায়ের নুপুরের শব্দ হচ্ছে। এই শব্দ শুনে কোনো রকমে তড়িঘড়ি করে বাথরুম থেকে ভয় পেয়ে বেরিয়ে আসে। তারপর কিন্তু ভাইও পরে যায়, মানে মায়ের যে ভাই সেও কিন্তু পরে যায়, সেও কিন্তু একই রকম আবার শোনে। তখন মা কোনো কথা আর বলার অবস্থায় ছিল না, জানে যে ভাইও তো যাবে, বলবো না তাহলে ও ভয়তে যাবে না, তার জন্য কিছু বলেনি। আমাদের বোন বলছে, দিদি ভাই এই ঘটনাটা ঘটার পর আমার মায়ের খুব শরীর খারাপ হয়। মায়ের শরীর খারাপ হয় পরের দিন যখন আমার দিদা আসে বাড়িতে, তখন দিদাকে মা বলে, দিদা বলে যে এত রাতের বেলা উঠেছিলিস কেন? তো এবার মা বলে যে রাতের বেলা যদি বাথরুম পায় তাহলে বাথরুমে যাব না, পেটে ব্যথা করছিল, ভাইও যায় আমিও যাই। তো এই একটা ঘটনা ঘটে, যেটা মাঝে মাঝে ওই রেল লাইনের ধার থেকে মামার বাড়িতে একটা নাকে নাকে কণ্ঠস্বর মহিলার শোনা যায়, আর হাসির শব্দ, পায়ের নুপুরের শব্দ আজও শোনা যায় রাতের বেলা। বিশেষ করে যদি শনিবার, আমাবস্যা কোনো যোগ থাকে, তবে কিন্তু রাতের বেলা যদি কেউ বাথরুমে যায় শুনতে পারে। তার জন্য এখন বাথরুমটা আগে কাঁচা ছিল, এখন বাথরুমটা ভেঙে পাকা করে নিয়েছে, কিন্তু লাইট টাইট সবই দিয়েছে, তবুও এখনও রাতের বেলা বাথরুমে মানে ধরো মধ্যরাতের দিকে যেতে ভয় লাগে। এই একটা গেল, ফুটেজটা দেখো যাও। এটা হচ্ছে সেই বাথরুমের পিছনটা, আর এই দিক দিয়ে, আর এটা হচ্ছে সেই লাইন পার। এই ঠিক এই জায়গাটা দিয়ে আর্তনাদ আসছিল, মানে ওই নুপুরের আর হাসি কান্নার, আর এইখানে হচ্ছে মামা বাড়ি আমার। তো তোমরা ফুটেজটা দেখলে, এই হচ্ছে রেল লাইনের পার, আর একদম রেল লাইন সংলগ্ন হচ্ছে বাথরুমটা, তোমরা দেখতেই পারলে। এবার এই বোনেরই বাড়িতে চলে আসি। এবার বাড়ির ঘটনা, এটা তো মামার বাড়ির ঘটনা গেল, এবার বোনের নিজের যে বাড়ি, বোন সেখানেরও ফুটেজ পাঠায়। বোন বলছে, দিদি ভাই এই ঘটনাটা যে আমি তোমাকে আজকে বলছি, এই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 13 থেকে 14 দিন আগে। যেই বাড়িটা তোমরা দেখতে পারবে, সেই বাড়িটার একটা জায়গায় আমি সার্কেল করে দেবো, ঠিক ওইখানে ওই বাড়িরই একজন দাদা গলায় দড়ি দেয়, মানে সুসাইড করে, সুসাইড করে ওখানে মারা যায়। ওই বাড়ির ওপরে দোতলাটায় যখন মারা যায়, তখন বাড়ির লোক দেখছে মারা গেছে। এবার যখন মৃতদেহটাকে নাবিয়ে, যে সার্কেলটা দেখছো ওইখানে রেখে দেয়, বাড়ি থেকে নাবিয়ে পেছন দিকে ওই যে পাকা ঢালাই করা একটা চাতাল রয়েছে, ওখানে ওই বাড়িরই ছেলেটি যে সুসাইড করে তাকে রাখা হয়। সে ওখানে থাকে কিছুক্ষণ, তারপরে সব কাজকর্ম করে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। বলছে, দিদি ভাই বিশ্বাস করবে না, ওই মৃতদেহটা ওই দাদার যেখানে রাখা ছিল, ওইখানে রাতের বেলা আমার মা রান্নাঘর, ওই দিকটা রান্নাঘরে রান্না করতে যায়, আমার মা খুব ভয় পায়। কারণ মা বলছে, এবার দেখো কি হয় বলো তো, একটা জায়গা স্বাভাবিক থাকলে আমাদের না চোখ যায় না, আমরা সেই জায়গাটা নিয়ে কোনো রকম কিছু ফিলও করি না, ভাবিও না। যেহেতু সদ্য সেই দিনকেই ছেলেটার দেহ ওখানে রাখা ছিল, যেই ছেলেটাকে জানলা খুললেই সকালে দুপুরে রাতে দেখা যেত আসছে যাচ্ছে, বাড়িতে ঢুকছে, দোতলায় দাঁড়িয়ে রয়েছে, সেই ছেলেটা হঠাৎ করে মারা যায়, তার নিথর মৃতদেহটা ওখানে রাখা থাকে। তো একটা কীরকম ছমছমে পরিবেশ তো থাকে, সদ্য সেদিন ছেলেটা মারা গেছে। রাতের বেলা বলছে মা রান্না করতে যায়, জানলাটা মা সকালবেলা রান্না করে বন্ধ করে দেয়, সারা সন্ধ্যা দুপুর বন্ধই থাকে, রাতের বেলা যখন রান্না করছে জানলাটা খুলে দেয়। বলছে ওইখানে একটা বিড়াল অনেকক্ষণ ধরে, ওই যেখানে মৃতদেহটা ছিল চাতালটায়, ওইখানে একটা বিড়াল শোকাশুকি করছে রাতের বেলা। তো যেহেতু মা রান্না করছে, বোন বলছে মা ভয় পায় বলে মা আমাকে ডাকে, আমাকে বলল যে আমার কাছে একটু দাঁড়া না, আমার ভয় ভয় লাগছে। তো বোন পড়তে যায়, পড়ে আসার পর মা ওখানে রান্না করছে, বোন দাঁড়িয়ে রয়েছে। বলছে বিড়ালটা ওখানে অনেকক্ষণ ধরে শোকাশুকি করছে, সেটা মা আর বোন
দুজনে মিলেই তাদের রান্নাঘরের যে জানলাটা রয়েছে গ্যাস ওভেনের সামনে, ওখান থেকে দেখছে, বারবার চোখটা ওইদিকে যাচ্ছে। রাতের বেলা ওখানে একটা লাইট দেওয়া আছে পেছন সাইডটা, যেটা আগে কিন্তু ছিল না। তো যেহেতু বাড়িতে এরকম একজন মারা গেছে, তো চারপাশে লাইট জ্বালিয়ে রাখাটাই স্বাভাবিক, আমরা সেটাই করি। তো লাইটটা জ্বলছে, বলছে হঠাৎ করে লাইটটা আপনি থেকে নিভতে জ্বলতে শুরু করলো। কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, নিজে নিজেই লাইটটা জ্বলছে নিভছে। তো ওই দেখে মা ভয় পায়। আমাদের বোন বলছে, দিদি ভাই ওই সময় আমাদের ওইখানটা, যে আমাদের যে ফুটেজটা তোমাদের দেখাবো, রান্নাঘরে যে জানলাটা, ওইখান থেকে যে পাশের বাড়ি যিনি মারা গেছেন দাদা, ওইখানটা এত দূরের মাঝখানে একটা ঝোপঝাড় জঙ্গল রয়েছে। ওদের বাড়ির পেছন সাইডটা একটা ছোট বাথরুম রয়েছে। ঠিক ওইখানটা জঙ্গলটা কোনো হাওয়া না থাকা সত্ত্বেও হঠাৎ খুব জোরে নড়ে ওঠে। হাওয়া নেই কিন্তু জঙ্গলটা নড়ে ওঠে। তো এই দৃশ্য দেখার পর মায়ের আরও বেশি ভয় লাগে। আমাদের বোন বলছে, দিদি ভাই সেই দিনের পর থেকে আমার মা ওইদিকে জানলাটা খুলতোই না। দিনের বেলাও মা খুলতে ভয় পেত, ওইদিকে তাকাতে পারতো না মা। আর সব থেকে বড় কথা, আমাকে বোন জানায় যে দিদি ভাই মা আমাকে ছাড়া রান্নাঘরেই যেত না। মা যখনই রান্না করতো তখনই আমাকে বলতো যে মনা আমার সাথে একটু চল না, ধারে দাঁড়াবি, আমি রান্না করব। মা খুব আতঙ্কিত হয়ে পড়ে ওই দাদাটা মারা যাওয়ার পর থেকে। তারপর আমাদের বোন বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, একদিন আমি স্কুলে যাই, সেদিন তো আমি বাড়িতে ছিলাম না, মাকে তো রান্না করতেই হবে আমাদের জন্য। মা দিনের বেলা, দুপুরবেলা মা রান্না করছে। দুপুরবেলা আমার বাবার দোকান আছে, বাবা তো দোকানে থাকেন, বাবা বাড়িতে ফেরেন যখন 2:30-3টে বাজে, তারপর খাওয়া দাওয়া করেন। এবার আমার মা যখন রান্না করছে, চুল ছাড়া অবস্থায় দুপুরবেলা স্নান টান করে মা পুজো টুজো দিয়ে রান্নাঘরে যায়। মা রান্না করছে, হঠাৎ করে মায়ের চুলের পেছনে কেউ না এসে এরকম করে ফু দেয়। যেরকম ধরো আমি এখন তোমাদের সাথে ঘটনা শেয়ার করছি, হঠাৎ আমার বাড়িতে তো কেউ নেই, পিনসো আজকে একটু বাইরে বেরিয়েছে, তো হঠাৎ করে দেখা গেল পেছন দিক থেকে আমাকে কেউ এসে একটা ঠান্ডা হাওয়া একটা ফু দিল। তো আমার চুলগুলো কি হবে, সাথে সাথে পেছন দিক থেকে ফু দিলে সামনে উড়ে আসবে। তো মায়েরও বোন বলছে, দিদি ভাই আমি তোমায় বোঝাতে পারছি কিনা জানি না, মাকে পেছন দিক থেকে কেউ ফু দেয়, মায়ের চুলটা ছাড়া ছিল ভেজা, এত জোরে ফুটা দেয় মায়ের চুলটা পুরো সামনে চলে আসে। মা তড়িঘড়ি করে পেছনে তাকিয়ে দেখে যে কে এলো, কে আমাকে এরকম করে ফু দিল। আর মা ঘরে তখন একাই ছিল, আমি স্কুলে গেছি, বাবা দোকানে, বাড়িতে তো আর কেউ নেই। আর মা বাড়িতে একা থাকাকালীন বাইরে থেকে গেট বন্ধ, আর ঘরের ভিতরের মা ভিতর থেকে একদম গেট লক করে দিয়েছে। তো ঘরের ভিতর কেউ ঢোকারও তো ওরকম কোনো সম্ভাবনা নেই যে না ঘরের গেট খোলা, বাবা এসে হয়তো মায়ের সাথে ওরকম করেছে, কিন্তু তাও না। তারপরেই বাবা এসে যখন বেল বাজায়, তখন মা গিয়ে ভয় তো পায়, ছুটে গিয়ে দরজাটা খুলে তখন বলে যে জানো আমার সাথে না একটা অদ্ভুত কাণ্ড হয়ে গেছে। তখন বাবা বলছে কি হয়েছে? তখন মা বলে যে এক্ষুনি আমি রান্না করছিলাম রান্নাঘরে, আমি ভাবলাম তুমি করেছো, কিন্তু তুমি তো এখন আসলে, আর ঘরের দরজা তো ভিতর থেকে আমি লক করে রেখেছিলাম, কিন্তু আমাকে পিছন দিক থেকে কে যেন মাথায় ফু দিল। তখন আমার বাবা কথাটা বিশ্বাস করেনি। আমার বোন বলে যে দিদি ভাই বিশ্বাস করবেন, আমার বাবা ভূত প্রেত বিশ্বাস করে না। বলে দিদি ভাই তোমার ঘটনাগুলো সত্যি বলে, আজকে তুমি সত্যি ঘটনা শেয়ার করো বলে আমার মায়ের সাথে যেটা ঘটেছে, আজকে আমার মা প্রায় 8 থেকে 7 দিন হয়ে গেল সপ্তাহখানিকের ওপর বিছানায় শয্যাশায়ী। মায়ের জ্বর এখনো পর্যন্ত কমছে না, কারণ মা সেদিনকে প্রচণ্ড ভয় পায়। দেখো একটা বাড়িতে মানুষ মারা গেছে সেইটা একটা আতঙ্ক, ঠিক আছে, কিন্তু রান্নাঘরে দুপুরবেলা মাকে মাথায় সেদিন কে ফু দিয়েছিল? মা বলছে আমার চুলগুলো উড়ে আমার সামনে এসে পড়লো। আর রান্নাঘরে একটাই জানলা, যেখানে আমি রান্না করছি, জানলাটা খুলে দুপুরবেলা, এমনিতে তো মা ভয় পেত, খুলতো না, তো সেদিন রান্না করছে তেল মশলা উঠবে বলে মা জানলাটা খুলে দেয়। মা বলছে হাওয়া দিলে জানলার সামনে হাওয়া দেবে, হাওয়ার চুলটা কখনো
পেছন দিক থেকে আমার সামনে আসবে না। হাওয়া দিলে কী হবে, সামনে চুল থাকলে পেছনে উড়ে যাবে। তো চুলটা পেছন থেকে হাওয়া দিয়েছে বলে সামনে উড়ে এসছে। আমার মা এই কথাটা বাবাকেও বলে, বাবা কোনো গুরুত্ব দেয়নি। বোন বলছে দিদিভাই তুমি ঘটনাটা শেয়ার করো, আর বোন আমাদের সেই জায়গাটার ফুটেজ পাঠায়, সেটাও তোমরা দেখো। যাও। ওই যে লাইটটা ওইখানটা, ওই লাইটটার কথা বলবো তোমাকে। আর এই পুরো বাড়িটা, আর ওই যে বাথরুমটা দেখা যাচ্ছে ওই জায়গাটার কথা বলবো। আর এই বাথরুমটার আর এই জায়গাটা পুরো ফাঁকা জঙ্গল বাড়িতে। তো দর্শক বন্ধু, তোমরা যে জায়গাটা সার্কেল করা দেখলে, এইখানেই ওই পাশেরই বাড়ির যেই বাড়িটা দেখতে পাচ্ছ, সেই বাড়িরই দাদার ডেড বডিটা ওখানে রাখা ছিল। আর বোন এইটুকুনিও আমাকে বলে যে টনিক আমি ফুটেজ দেখে অনেক কিছু বলতে পারি, ফটো দেখে বলতে পারি। তার জন্য বোন আমাকে জানায় যে দিদি এই জায়গাটা কি কোনো রকম কোনো আত্মার বসস্থান হয়েছে। আমি জায়গাটা দেখে যেটা বুঝেছি সেটা আমি অন ক্যামেরায় তোমাদের বলছি। সেটা হচ্ছে, হ্যাঁ, জায়গাটায় যে দাদা সুসাইড করেছেন, ওনার আত্মা যতদিন কাজ না হবে ঠিক মতো, কারণ ওনার অপঘাতে মৃত্যু, যেহেতু উনি সুসাইড করেছেন, ওনার আত্মা কিন্তু ওইখানে আছে। সন্ধ্যার পর ওনার আত্মা যদি কেউ ভাবে উপলব্ধি করবে, তাহলে কিন্তু রাতের বেলা যদি রান্নাঘরের লাইট বন্ধ করে ওখানে দাঁড়িয়ে থাকো, অনেক কিছু নেগেটিভ এন্টিটি, যেরকম হাওয়া, অনেক রকম লাইট যেরকম বলছে আপ ডাউন করছে, আগে কোনো দিন করতো না। বোন বলছে দিদিভাই আগে কোনো দিন করতো না, কিন্তু এখন এই দাদা মারা যাওয়ার পর থেকে লাইটটা হঠাৎ করে ওরকম পড়তে থাকে। তারপরে এই ঝোপ জঙ্গলটা নড়তে থাকে। এর আগেও আমরা আজকে ওখানে অনেক বছর ধরে বাড়ি করা আমার বাবার, আমরা রয়েছি, কোনো দিন কিন্তু হয়নি। আমি জায়গাটা দেখে বুঝতে পেরেছি, সেটা বলে দিলাম। জায়গাটা খারাপ হয়েছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা তোমাদের বাড়িতে থাকবে, সে তার মতো থাক, তার কাজ ঠিক মতো হলে পারে সে আপনি মুক্তি পেয়ে যাবে। তার অন্য একটা জগৎ আছে, তার এইটা জগৎ না, সে মুক্তি পেয়ে হয়তো চলেও যেতে পারে। আর যেহেতু এটা সুসাইড কেস, তার যদি আত্মা নাও যায় তবে সরে যাবে, কারণ একটা মানুষ মারা যাওয়ার পর তার একটা পাওয়ার থাকে, সে বাড়িতে থাকে 49 দিন, সে থাকে ওখানে। তারপর তার আত্মা যদি মুক্তি নাও পায়, তাহলে পরে তোমাদের বাড়ি বন্ধন করে নাও, তোমাদের বাড়ি তোমাদের বন্ধন করে রাখতে হবে। কারণ সে অপঘাতে মৃত্যু করেছে, একটা 26 বছরের ছেলে, সেরকম বয়সও না। তো তার আত্মা থাকতেও পারে, দোতলায় থাকতে পারে, বাড়ির আশেপাশে থাকতে পারে, তবে তোমাদের ভয়ের কিছু নেই। তোমরা তাকে কিছু করোনি, তোমাদের কোনো ক্ষতি করবে না। যে বারগুলো থাকে, যোগগুলো থাকে, ওই সময় দেখা যেতেও পারে, কিন্তু ভয় পাবে না, এইটুকুনি বলতে পারি। তারপরেও যদি ভাবো যে না ভয় লাগছে, বা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দেখা দিচ্ছে কোনো রকম মা অসুস্থ যেইটুরি, তাহলে তোমরা ওই পাশের বাড়ির লোকের সাথে কথা বলে তোমরা কিছু ব্যবস্থা নিতে পারো। তো এইটুকুনি বললাম। এই ঘটনাটা আমাকে বোন চাকদা থেকে পাঠিয়েছিল। কেরম লাগলো অবশ্যই দর্শক বন্ধুরা তোমরা কমেন্টসে জানিও। ভয় পাবার কিছু নেই, কারণ এগুলো সত্য ঘটনা। এই ঘটনাগুলো ভয় পাওয়ার জন্য না, এই ঘটনাগুলো দিয়ে অনেক কিন্তু শিক্ষা হয়, আমরা অনেক কিছু জানতে পারি। এবার আমরা নেক্সট ঘটনায় যাই। তবে নেক্সট ঘটনায় যাওয়ার আগে বলবো, আমার কাছে কিন্তু অনেকগুলো ঘটনা আছে, দীঘারও ঘটনা আছে, তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। আচ্ছা, তোমরা যদি বলো যে দিদিভাই আমরা ভয়েসে ঘটনা শুনবো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে ভয়েসও দিতে পারি। ভয়েসে যে ঘটনাগুলো আমাকে পাঠায়, ভয়েস রেকর্ডিং, যদি শুনতে চাও বলো। আর যদি বলো দিদিভাই তোমার মুখ থেকে শুনবো, আমি তোমাদের তাই দেবো। যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেরকমভাবে আমাকে বলো, আমি সেরকমভাবে ঘটনা শেয়ার করব। তবে আরও একটি ঘটনা আছে, ঘটনাটা বলে আজকের মতো ইতি টানবো। সেই ঘটনাটা আমাদেরকে পাঠায় হচ্ছে হুগলি থেকে। আমাদেরকে ভাই বলে দিদিভাই আমি বিগত কিছু দিন ধরে খুব চিন্তায় আছি, রাতের বেলা কোনো রকমে আমি ঘুমাতে পারছি না, জানি না কেন। আমার বাড়িতে সব কিছু স্বাভাবিক ছিল, হঠাৎ কিছু দিন যাবৎ আমার বাড়িতে রাতের বেলা কিছু অ্যাক্টিভিটিস আমি লক্ষ্য করছি, সেটা আজকে তোমাকে বলবো। আমি জানি না এরকম কেন হচ্ছে। বলছে দিদিভাই আমি ডেলি প্যাসেঞ্জারই করি, আমি যখন বাড়ি আসি প্রায় কিছুদিন যাবৎ পর আমি রেলে কাটা দেখি। এবার এইটা তুমি বলতে পারো একটা মনের ভয়, বলতে পারো যে তুমি চিন্তা করো তার জন্য হচ্ছে, কিন্তু এরকম কিছু না। কারণ শুধু বাড়িতে আমি সেই জিনিসগুলো উপলব্ধি করছি না, আমার বাড়িতে আমার মিসেস, আমার
মেয়ে সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে রাতের বেলা থাকে, তারাও কিন্তু একটা ভয় ভয় পাচ্ছে, আর তাদের সাথেও কিছু এরকম জিনিস ঘটছে, যেই বিষয়টা আজকে আমি বলবো। আমাদের ভাই বলে, দিদি ভাই আমার নাম হচ্ছে কল্লোল দেবনাথ, আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে। আমি প্রত্যেক দিন যখন বাড়ি ফিরি তো ডেলি প্যাসেঞ্জারি করলে আর রাস্তায় বেরোলে ছোটোখাটো ইনসিডেন্ট অনেক রাস্তায় দেখতে পারি। কোনো সময় দেখি বাস থেকে কেউ পড়ে গেছে, কারোর পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, মারপিট, দাঙ্গা, টেনে ঝুলে ঝুলে যাওয়া আসা, এগুলো প্রায় নিত্য নতুন, বলার কিছু নেই। যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারা এরকম সব কিছু ফেস করে প্রায় দিন। কিন্তু আমি রাতের বেলা বাড়ি ফেরার পথে অনেক সময় দেখেছি, যেই আমি প্ল্যাটফর্মে নামি, তো ওই প্ল্যাটফর্মে আমি প্রায় সপ্তাহখানিকের মধ্যে 3 দিন দেখেছি যে রেলে কাটা পড়েছে। এবার সেটা আমি তো দাঁড়িয়ে সময় নষ্ট করি না, কারণ সারাদিন পর বাড়ি ফিরি। তো অনেকে বলে সুসাইড করেছে, অনেকে বলে যে কাটা পড়েছে, এরকম শুনি। তো আমি কোনো রকমভাবে উপচে গিয়ে কোনো ডেড বডি কিন্তু আমি দেখিনি, শুধুমাত্র কানে শুনি। আর একটা লোকের গ্যাঞ্জাম, লোকে একটা জটলা বেঁধে রয়েছে যেখানে কাটা পড়েছে দেখার জন্য, আমি কিন্তু কোনো দিন উঁকি মেরে দেখিনি। আমি কিন্তু রীতিমতো আমার মতো বাড়ি চলে আসি। কিন্তু জানি না কেন বাড়িতে এসে আমি কিন্তু খাওয়া দাওয়ার পর আমার মিসেসকেও আমি রাতে শুয়ে বলি যে জানো তো কদিন ধরে বাড়ি ফিরছি, দেখি যে এরকম রেলে কাটা পড়ছে, খুব খারাপ লাগে। কার বাড়ির ছেলে গেল, কার বাড়ির স্বামী গেল, বাবা গেল, এরকম মানে আমি হয় না বাড়িতে এসে মিসেসকে বলি রাতের বেলা। তো আমার মিসেস বলে, যাকে তুমি দেখে শুনে যাওয়া আসা করবে, তাড়াহুড়ো করবে না, জীবনের থেকে মূল্য তো কোনো কিছু নেই, জীবন থাকলে পরে মানুষের সব কিছুই থাকে। সেখানে গিয়ে আমার মিসেস আমাকে বোঝায়, কিন্তু হঠাৎ করে দিদিভাই আজকে আমি বলতে বাধ্য হলাম, তোমার ঘটনা আমি নিয়মিত শুনি, যখনই আমি ফাঁকা টাইমে অফিসে থাকি, টিফিন আওয়ার্সে আমি তোমার ঘটনা শুনি। আমার অনেক অফিস কলিগ আছে যারা বসে তোমার ঘটনা শোনে আমার সাথে। তো আমি তোমাকে বলতে চাই এটাই, রাতের বেলা আমি যখন শুয়ে থাকি আমার ঘরে কেউ পা যেরকম ঘষে না, পা ঘষে ঘষে মেঝেতে হাঁটে, ওই রকম শব্দ আমি শুনতে পারি করে। ভাই বলছে, দিদি ভাই তুমি আমাকে শুধু বাঁচাতে পারো, তুমি আমাকে বলো যে আমি এই রাতের বেলা যা ঘটছে, কেন ঘটছে, কিসের জন্য। আমি তো 7-এ 5-এ কিছুতেই থাকি না, আসতে গিয়ে যে আমি প্ল্যাটফর্ম থেকে নামি, এক ঝলক দেখি যে লোকে বলছে বা এক জায়গায় ভিড়, ব্যাস এই পর্যন্ত। আমার সাথে রাতে কেন এরকম হচ্ছে। আমি ভাইয়ের সব কিছু কথা শোনার পর, জানার পর ভাইকে একটাই কথা বলবো, আমি আজকে ফোনে তো যা বলার বলেছি, আমি অন ক্যামেরায় বলছি যে রাতের বেলা তুমি বলছো যে ঘরের মধ্যে পায়ে ঘেঁষে ঘেঁষে, মেঝেতে ঘেঁষে ঘেঁষে হাঁটার শব্দ হচ্ছে, আর এই হাঁটার শব্দটা শুধু তোমার বেডরুমে হচ্ছে, যেখানে তুমি আর তোমার মিসেস শুয়ে থাকো, তোমার মেয়ে তোমার মা বাবার সাথে থাকে, বলেছো যে ওর ঠাকুমা দাদুর সাথে থাকে। আমি তোমাকে একটাই কথা বলবো, তুমি একটা বাড়িতে ছোট করে নারায়ণ পুজো দাও, কারণ তুমি হতে পারে যে আসছো যেই পথে, তুমি হয়তো ভাবছো যে আমি তো কার সাথে কি হচ্ছে না হচ্ছে আমি ওইদিকে নিয়ে এড়িয়ে চলে আসছো, কিন্তু হতেও পারে যে কোনো আত্মা যে তোমার পেছনে পেছনে তোমার বাড়ি পর্যন্ত এসে উঠেছে। আর তুমি যেহেতু আমাকে জানিয়েছো যে দিদিভাই এই ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে লাস্ট কলকাতায় যেদিন বৃষ্টি হলো সেই দিনকে তুমি খিদিরপুর থেকে ইলিশ মাছ কিনে রাতের বেলা বাড়ি ঢুকেছো 11:11 সেই দিন থেকে তোমার সাথে এগুলো হচ্ছে। আর সেই দিন কেউ তুমি যেই প্ল্যাটফর্ম থেকে নেবে বাড়ির উদ্দেশ্যে আসো হেঁটে, তুমি জানিয়েছো সেই দিনকেই প্রথম তুমি দেখেছো রাতের বেলা একটা কাটা পড়েছিল, আর সবাই ট্রেন থেকে নেবেই সেই ডেড বডিটাকে দেখতে যাচ্ছিল যে আহারে একটা ছেলে কাটা পড়েছে, বাড়ি কোথায়, কোথাকারের ছেলে। তুমি সেদিনকে বলেছো যে দিদি আমি রাত 11:11 ইলিশ মাছ নিয়ে শেষ বৃষ্টি যেদিন কলকাতায় হয় বাড়ি ঢুকি, খিদিরপুর থেকে তুমি ইলিশ মাছটা কিনেছিলে। আর আমরা গল্পের বই বলো আর গোপাল ভাঁড় বলো আর সত্য ঘটনা অনেক আমরা শুনেছি, ইলিশ মাছ বা কোনো ধরনের আসতে তার সাথে কিন্তু পেট আত্মা তারা কিন্তু আসে। আমার মনে হয় সেই দিনকেই তোমার সাথে ওই ইলিশ মাছের গন্ধে গন্ধে তুমিও বুঝতে পারোনি, ওই
কেউ ফলো করে তোমার বাড়িতে কোনো খারাপ আত্মা ঢুকে গেছে। আমি তোমাকে একটাই কথা বলতে পারি, তুমি আমার কাছে হেল্প চেয়েছো, দেখো আমি তো তোমার বাড়ি গিয়ে কোনো হেল্প করতে পারবো না, তবে একটাই কথা বলবো, তুমি যত তাড়াতাড়ি পারো বাড়িতে একটা নারায়ণ পুজো দাও, সাথে হোম দাও, যজ্ঞ করো বাড়িতে। আমার মনে হয় কোনো নেগেটিভ যদি আত্মা থাকে সে সরে যাবে, চলে যাবে। নালে কিন্তু জিনিসটাকে যদি ফেলে রাখো তাহলে কিন্তু দিনে দিনে আস্তে আস্তে একটা বড় রূপ আকার নেবে, যেটা আমরা অনেকেই ভাবি যে এটা করবো ওটা করবো, তারপরে কিন্তু আমরা সেই জিনিসটা ভাবতে 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 অনেকটা দিন চলে যায়, কিন্তু আমরা কিছু করি না। যখন আমাদের আছর দেবে, যখন আঘাত করতে থাকবে, তখন কিন্তু আমরা তড়িঘড়ি তান্ত্রিক বাড়ি এইদিকে ওইদিকে যাই, একটা তখন কিছু করার চেষ্টা করি, কিন্তু তার আগে আমরা হাত গুটিয়ে বসে থাকি। আমি তোমাকে এক্ষুনি বলবো, তুমি এর মধ্যেই ভালো দিন দেখে ব্রাহ্মণের সাথে কথা বলে বাড়িতে একটা নারায়ণ পুজো হোমযজ্ঞ দাও। আশা করি তোমার বাড়িতে কোনো নেগেটিভ এন্টিটি যদি থেকে থাকে সরে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আমি যে ঘটনাগুলো আজকে বললাম, প্রথম ঘটনাটা তোমরা ফুটেজ সহকারে দেখলে, সেখানেও আমাকে বোন জিজ্ঞাসা করেছিল, দিদিভাই জায়গাটার কথা বলো তুমি, যে জায়গাটা আগে এরকম হতো না এখন কেন হচ্ছে। সেই জায়গাটাও দূষিত হয়েছে ওই দাদা মারা যাওয়ার পর, মানে সুসাইড করার পর। আর আমাদের ভাই প্রথম থেকে ঘটনাটা শুনলে ইলিশ মাছের পেছনেই কিন্তু আত্মাটা বাড়িতে প্রবেশ করে যায়, এইটুকুনি বলে দিলাম। আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো, যেরকমভাবে তোমরা আমাকে ঘটনা পাঠাচ্ছ হোয়াটসঅ্যাপে পাঠাও। তোমরা বলবে যে ভয়েস যদি তোমরা শুনতে চাও, যারা আমাকে ভিউয়ার্সরা ঘটনাগুলো পাঠায় আমি সেই ভয়েসটাই দিয়ে দেবো। আর যদি তোমরা ভাবো যে না দিদিভাই তোমার কাছ দিয়েই শুনবো, তাহলে সেইটাও আমি তোমাদের জন্য করে দেবো। তবে লিঙ্কটা দেবো, যারা যারা মিনি ব্লগ দেখতে চাইছো পুজোর, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, কমেন্টস কিন্তু করবে। তোমরা কমেন্টস যদি করো তাহলে বুঝতে পারবো যে তোমরা কারা কারা আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকে আসছি, আজকের মতো টাটা, গুড নাইট।